প্লে অফে যাওয়ার জন্য 182 রান চেস করার দরকার ছিল সিলেট বিভাগে। দলটার হয়ে একাই আসলে লড়েছেন জিশান আলম। 32 বলে 60 রান করেছেন, 5টা ছক্কা 2টা চার। যতক্ষণ পর্যন্ত এই ব্যাটসম্যান ক্রিজে ছিলেন, সিলেটের আসলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা ছিল একেবারেই অনেক বেশি, প্রায় নিশ্চিতই বলা যায়। এমনকি তিনি আউট হয়ে যাওয়ার পরেও রিকোয়ার্ড রান রেট যা ছিল তার থেকে বেশি রান কিন্তু তিনি নিয়েছেন। বাট জিশানের আউট হওয়ার পর একে একে উইকেটের পতন হতে থাকে এবং সিলেট বিভাগ আসলে প্লে অফ কনফার্ম করতে পারে না। এই আফসোস নিয়ে জিশান আলমকে এবং তার টিমকে আসলে এই সিলেটের মাটি ছাড়তে হবে। তবে সবচেয়ে পজিটিভ যেই বিষয়টা সেটা হচ্ছে জিশানের নিজের পারফরমেন্স। পুরো টুর্নামেন্টে 7 ইনিংস খেলেছেন তিনি, ছক্কা মেরেছেন কয়টা জানেন? 22টা। প্রতি ম্যাচে 3টা করে ছক্কা এবং এই 7 ম্যাচে তার 4-এর সংখ্যা 17, অর্থাৎ একদম খুনে মেজাজি ব্যাটিং করছেন তিনি। পুরো 7 ইনিংসে 4 মেরেছেন 17টা, অথচ ছক্কার সংখ্যা 22। বোঝাই যায় যে ছক্কা মারতে কতটা পটু তিনি, কিংবা বাউন্ডারি থেকে রান আদায় করতে কতটা মুনশেনা দেখান। 7 ইনিংসে তার রান সংখ্যা কিন্তু 281 এবং তিনি গর্ব করে বলতে পারবেন যে গ্রুপ স্টেজে তার থেকে বেশি রান করেনি আর কেউই। এই 7 ইনিংসে 281 রান হাইয়েস্ট। দ্বিতীয়তে আছেন হাবিবুর রহমান সোহান। আরও একটা ভালো বিষয় হচ্ছে জিশানের স্ট্রাইক রেট। 160+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই পুরো 7 ইনিংসে। এনসিএল টি20-র হাইপটা কিন্তু অনেক বেশি ছিল এবং সবাই আসলে পারফরমেন্স করেছেন। এজ লেভেলের ক্রিকেটাররা, যারা রাডার আছেন তারা, ন্যাশনাল টিমের প্লেয়াররা, এই যে প্লেয়ারদের যে একটা শৃঙ্খলা, প্লেয়ারদের যে একটা সংখ্যা, এর মাঝেও কিন্তু জিশান ঠিকই তার পারফরমেন্স দেখিয়েছেন। আমরা কিছুদিন আগে কালের কণ্ঠের পর্দায় দেখিয়েছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম জিশানকে যে আপনার টার্গেট কি, তিনি বলেছিলেন হাইয়েস্ট রান স্কোরার হওয়া। তার দল প্লে অফে যেতে পারেননি, প্লে অফে ফাইনালে গেলে হয়তো বা রানের সংখ্যা আরও বাড়ত, তবে তার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে গ্রুপ স্টেজে। সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু তিনি। এই যে স্ট্রাইক রেট, ভালো অ্যাভারেজ, 40 ব্যাটিং অ্যাভারেজ, ভুলে গিয়েছিলাম বলতে আপনাদের, 40 ব্যাটিং অ্যাভারেজ। একজন ওপেনার যিনি 40 অ্যাভারেজও মেনটেন করছেন এবং স্ট্রাইক রেট 160+ রাখছেন, 4-এর থেকে ছক্কা বেশি মারছেন, এরকম ব্যাটসম্যানের স্বপ্ন তো আমাদের ভক্তরা দেখে যখন ফরম্যাটটা হয় টি20। জিশান আলম এরপর রাজশাহী ডিভিশনে খেলবেন, যে রাজশাহীর কাছে আজকে হেরেছেন, না এনসিএলে না, বিপিএলে তিনি রাজশাহীর হয়ে খেলবেন। এবং এই যে তার ফর্ম এবং এই যে তার হাইট এবং এই যে তার ফ্লোতে তিনি আছেন, আমাদের কাছে কিন্তু ফ্লো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3টা জিনিসের সমন্বয় তিনি যদি বিপিএলে করতে পারেন, তাহলেই কিন্তু নির্বাচকদের নজরে তিনি আসবেন। অলরেডি কিন্তু এসে গেছেন। আমরা আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বলছিলাম কদিন আগেই, তিনি বলছিলেন যে হ্যাঁ, শুধু জিশান না, আর অনেকেই আছেন। তো জিশানটা কিন্তু এমনিতেই রাডারে আছেন, এমনিতেই পরিকল্পনায় আছেন যে অন্য কোনো প্লেয়ার যদি দলে ইনক্লুড করতে হয় তাহলে তারাই হয়তো বা দলে আসবেন। তবে ওই দিন শেষে পারফরমেন্স কিন্তু লাগে, আর ওই পারফরমেন্সের জন্য এনসিএলটা কিন্তু দারুণ একটা সিজন কাটলো জিশানের জন্য। বাট এইটা কিন্তু পর্যাপ্ত না, কারণ এরপর মানে আমাদের দেশের টুর্নামেন্ট, টি20 টুর্নামেন্টে ভালো করতে পারে বা ভালো করেছে, এটা ডিপেন্ড করে বিপিএলে কে কী করলো। গেল বিপিএলে আসলে চিটাগং চ্যালেঞ্জার্সে ছিলেন তিনি, তবে পারফরমেন্স করতে পারেননি, কারণ নামার সুযোগই ছিল না আসলে, খুব বেশি নামতেই পারেননি। তবে এবার রাজশাহী ডিভিশনের হয়ে তিনি যদি আসলে ভালো পারফরমেন্স করেন এবং এই যে ফর্ম, এই যে ফ্লো, স্ট্রাইক রেট, হিটিং ক্যাপাবিলিটি, এগুলো যদি ধরে রাখতে পারেন, তাহলে নেক্সট বিগ থিং কিন্তু জিশান। এটা আসলে বিশ্বাস করে বিসিবি, বিশ্বাস করে গণমাধ্যম কর্মীরা এবং ভক্তরাও করে। আজকে দেখছিলাম যে আসলে যখন খেলা চলছিল ইউটিউব লিঙ্কে, যে যখন জিশান আউট হয়ে গেল, আসলে যতজন লাইভই ছিল তাদের সংখ্যা প্রায় 60% কমে গেছে। তো ইতিমধ্যেই দর্শকরা তাকে গ্রহণ করা শুরু করে দিয়েছে। জিশান আলম আসলে এভাবে পারফরমেন্স করুক, আমাদের আসলে ওই ওপেনিং সমস্যা থেকে আমরা বের হতে পারি না, এই সমস্যা তিনি দূর করুক। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি জিশান নামে ছিলাম সিলেট থেকে। আসসালামু আলাইকুম।